শিক্ষার্থী কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই? শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। জি ম্যাম। শিক্ষার্থীরা জি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে শুরু করি। আজকে আমরা একটু আলোচনা করব একটা পদ্য নিয়ে, আমার বাড়ি, যেটা লিখেছেন জসিমউদ্দিন। হ্যাঁ, জসিমউদ্দিন আমরা জানি তিনি হচ্ছেন আমাদের পল্লী কবি নামে পরিচিত। কেননা তার কবিতার আমরা কি পল্লীর মানুষ বা গ্রামের মানুষের জীবনযাপন, তাদের সহজ সরল জীবনযাপন এবং প্রকৃতির সহজ সরল রূপটি আমরা সবসময় তার কবিতায় দেখতে পাই। আর সেই জন্যই জসিমউদ্দিনকে পল্লী কবি হিসেবে কি করা হয়, বলা হয়। ঠিক আছে। আচ্ছা, পল্লী কবি জসিমউদ্দিন তিনি 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছেন। পল্লীর মাটি এবং মানুষের সঙ্গে তার কবি হৃদয় এক হয়ে যেন মিশে আছে। তার উল্লেখযোগ্য কয়েকটি আচ্ছা, তারপর তিনি তার উল্লেখযোগ্য কয়েকটি কাহিনী কাব্য মানে হচ্ছে এই কাব্যগুলো হচ্ছে একটু কিসের মতো, একেবারে উপন্যাসের মতো, কিছুটা গল্পের মতো আকারে। হ্যাঁ, মানে এই কবিতাগুলো কিছুটা কি মানে অনেকগুলো কাহিনী কিন্তু এখানের মধ্যে আছে, কবিতা আকারে লেখা কিন্তু। আচ্ছা, তাই সেগুলো হচ্ছে কি কি: নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট। আর এমনি কাব্যগ্রন্থ যেগুলো একেবারে কবিতার মতো সেগুলো হচ্ছে রাখালি, বালুচর, মাটির কান্না। তারপর নাটক লিখেছেন তিনি, নাটক হচ্ছে বেদের মেয়ে। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর আজকে আমরা যে আমার বাড়ির কবিতাটা পড়বো, সেই কবিতাটার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সৌজন্যতা, শিষ্টাচার এবং মানব প্রেমে একজনের সাথে আরেকজনকে কিভাবে, একজন অতিথিকে কিভাবে আপ্যায়ন করা, একটা মন মানসিকতা থাকে, বা সে বাসায় আসলে তার সাথে কি কি করা হবে, হ্যাঁ, কিভাবে আচরণ করা দরকার, এই জাতীয় যে মনোভাবগুলো, সেগুলো এখানে এই কবিতাটা আবৃত্তির মাধ্যমে আমরা জানতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। 7 এর শিক্ষার্থীরা জি ম্যাম, অনেকে তো শোনা দেখা যাচ্ছে। যাচ্ছে, মাইমুনা, ইসরাত জাহান, ফাতেমা জিন্নাত, জি শ্রাবন্তী, ম্যাম, শোনা যাচ্ছে। শুনতে ম্যাম, পাচ্ছ শোনা তোমরা যাচ্ছে। আমাকে? জি তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। ম্যাম, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে। জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে। জন্মস্থান, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে
তার কয়েকটি উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশি কাঁথার মাঠ, ম্যাডাম 2 নাম্বার, বাদিয়ার ঘাট। ম্যাডাম 2 নাম্বারটা কি ফরিদপুর জেলা, ব্রাহ্মণখানা জেলা নাকি গ্রাম? এগুলো হচ্ছে কাহিনী কাব্য, আর কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, বালুচর, মাটির কান্না। মাটির কান্না ইত্যাদি। হ্যাঁ, তারপর নাটক হচ্ছে বেদের মেয়ে। আর শিশুতোষ গ্রন্থ শিশুতোষ গ্রন্থ মানে হচ্ছে মানে শিশুদের জন্য যে গ্রন্থগুলো বা শিশুদের উপযোগী যে তো দেখা বইগুলো যাচ্ছে সেটা। না। হ্যাঁ, হাসু আর বাসি। ম্যাডাম নিচেরটা দেখা যাচ্ছে না তো। কালীন কুমার। তাহলে এগুলো হচ্ছে ওনার কাব্যগ্রন্থ বা যে যে আহ, গ্রন্থগুলো তিনি লিখেছেন সেগুলো, ঠিক আছে। এরপর ম্যাডাম মৃত্যু, নিচেরটা দেখা যাচ্ছে না। তিনি মৃত্যুবরণ করেন 1900 কত সালে? 76 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তাহলে মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। ঠিক আছে, জি ম্যাম। দেখতে পাচ্ছ সবাই? জি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখবো শব্দার্থ এবং টিকাগুলা। প্রথমে আছে ভ্রমর। ভ্রমর মানে হচ্ছে মৌমাছি। মৌমাছিকে বলা হয় ভ্রমর। ভ্রমরের কথ্য ভ্রমরের কথ্য রূপ হচ্ছে ভ্রমর। কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তারপর শালিদান, এটা হচ্ছে এক প্রকারের আমন ধান যা হেমন্তকালে উৎপন্ন হয়। তারপর হচ্ছে বিন্নিধান, বাংলাদেশের আদি জাতের এক ধানগুলোর মধ্যে একটি। এগুলো সব ধানের নাম। আচ্ছা, তারপর হচ্ছে কবরি কলা, স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। গামছা বাঁধা দই, অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না। শোয়া আঁচল পাতে মানে আঁচল পেতে শুয়ে থাকা। তারপর হচ্ছে গায়ে দোহনের শব্দ, মানে গাভীর দুধ দহনের যে শব্দ হয় সেটা।
কাজলা দিঘি মানে হচ্ছে কাজলের মতো কালো, কাজলের মতো কালো দিঘি। চোখে যে আমরা যে কাজল পরি সে কাজলের মতো একেবারে দেখতে কালো, হ্যাঁ, জলের দিঘি যে সেটা। আচ্ছা, তাহলে আমরা আজকে আগে একটু কবিতাটা একটু আবৃত্তি করি, হ্যাঁ, তারপর আমরা পরে আলোচনায় বা যাব। আমার বাড়ি জসীমউদ্দিন, আমার বাড়ি যায়ও ভ্রমণ, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের ছিঁড়ে দেব ভিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি। মানে সারা রাত ওই যে বলছে আম কাঁঠালে যে ছায়াটা আছে সেই ছায়ার নিচে কি করবে, বনের ধারে তাকে কি করতে হবে, বন্ধুকে আঁচল পেতে শুতে দিবে, তারপর তাকে সারা রাত সে গাছের পাতা দুলিয়ে তাকে শাখা দিয়ে দুলিয়ে দুলিয়ে তাকে বাতাস করবে। ঠিক আছে? আচ্ছা, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গায়ে দোহনের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমারে লয়ে করব আমি খেলা, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাসি, আমার বাড়ি যায়ও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মানে কবি তার একজন বন্ধুকে, খুব প্রিয়জন একজন কাছের মানুষকে কি করেছে, তার গ্রামে বা তার বাড়িতে আসার জন্য আহ্বান জানিয়েছে। ঠিক আছে? তাকে আহ্বান জানিয়েছে। হ্যাঁ, তো সেখানে মানে কবি তার বাড়িতে যদি তার সেই প্রিয়জন বা বন্ধু বেড়াতে আসে, তাকে কি কি দিবে বা তাকে কি 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 দিয়ে আপ্যায়ন করবে, সেই সেই বর্ণনা কবি এখানে দিয়েছেন। সেই সাথে তার গ্রামের সৌন্দর্যের কথাও তিনি কিন্তু তুলে ধরেছেন। হ্যাঁ, সেই চাঁদের মুখের চাঁদ মুখো, হ্যাঁ, রাতের বেলা সেই চাঁদের, আমরা তো আসলে যারা গ্রামে থাকি তারা হয়তো বা চাঁদের আসল সৌন্দর্যটা কিন্তু বোঝা যায়, কিন্তু যারা গ্রামে থাকে তাদের, সরি, শহরে থাকে তারা এত জাঁকজমকপূর্ণ আলোর মধ্যে কিন্তু চাঁদের সৌন্দর্যটা আসলে আমাদের বোঝা হয়ে ওঠে না। হ্যাঁ, তারপরে সেখানে ওই যে একই কথা, গ্রামের শান্ত নিবিড় পরিবেশে রাতের সৌন্দর্যটা কিন্তু আসল সৌন্দর্যটা কিন্তু তখন দেখা যায়, যে পূর্ণিমার চাঁদ, তারপরে সারা আকাশ জুড়ে তারার মেলা, অনেক তারা ঝিকমিক করে জ্বলে। হ্যাঁ, তো কবি বলেছেন তাকে সে তারার ফুল দিয়ে কি করবে, মালা গেঁথে তাকে বুকে জড়িয়ে ধরবে, তাকে জড়িয়ে দিবে তার বুকে। তারপর সকালবেলা গায়ে দোহনের শব্দ শুনে, হ্যাঁ, তখনকার দিনে তো মানুষের ঘরে ঘরে কি থাকতো, গ্রামে অনেক গরু থাকতো, হ্যাঁ, গোয়াল ভরা গরু থাকতো, এবং সকালবেলা উঠে তারা তাদের প্রধান কাজ হচ্ছে কি, গরু থেকে দুধ দহন করা। তো সেই দুধ দহনের শব্দ শুনে বলছে যে লেখক বলছে যে তার বন্ধুকে তোমার কি ঘুম ভাঙবে সেই গরুর দুধ দহনের শব্দ শুনে। হ্যাঁ, আচ্ছা, তারপর তার এই যে ডালিম গাছের ডালিম ফুল ফুটতে, এগুলো দেখা, এগুলোর কথা বলছে, কাজলা দিঘির কালো জল, হ্যাঁ, সেখানে কি হাঁসগুলো ভেসে বেড়ায় সেগুলোও দেখতে পারবে। ঠিক আছে? এভাবে এভাবে বলতেছে যে তুমি আমার বাড়ি যেও, আমার বাড়ির পথটা হচ্ছে একেবারে সোজা, যেখানে মৌরি ফুলের গন্ধ পাবে, হ্যাঁ, মৌরি ফুলের গন্ধ যেখানে গিয়ে পাবে সেখানে তোমার কি, মানে তোমার যাত্রাটা সেখানে থামাবে, তাহলে মনে করবে যে তুমি আমার বাড়ি চলে এসেছো। ঠিক আছে? এভাবে। আচ্ছা, দেখো আমরা একটু পাঠ পরিচিতিটা একটু দেখি। পাঠ পরিচিতিটা হচ্ছে কবিতাটি কবি জসীমউদ্দিনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা জানি কবি যে শিশুতোষ গল্প গ্রন্থগুলো লিখেছেন তার মধ্যে একটা হচ্ছে হাসু। সেই হাসু কবিতা থেকে এই একটা কবিতা তোমাদের বইয়ে দেয়া হচ্ছে, আমার বাড়ির নাম। ঠিক আছে? এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালিদানে চিরা দিয়ে, বিন্নি ধালের খই, তারপর কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে, তার এক নিবিড় পরিচয় আছে এই কবিতাটিতে। যুগ যুগ ধরে অতিথির আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। হ্যাঁ,
এমনিতেই বাঙালিরা কিন্তু অনেক অতিথি পরায়ণ, অতিথি আসলে বাঙালিরা অনেক বেশি খুশি, হ্যাঁ, এবং তারা অতিথিকে কি দিয়ে আপ্যায়ন করবে তার কোনো শেষ নেই, মানে তাদের আয়োজনের কোনো শেষ নেই, কত রকমের যে আয়োজন চলে, হ্যাঁ, মানে কিভাবে অতিথিকে আপ্যায়ন করবে, তারপরেও এত আয়োজন করার পরেও মনে হয় যেন কোথাও কোনো কমতি থেকে গেছে, হ্যাঁ, এভাবে। তো সেরকম আমাদের কবিও সেই যে অতিথি পরায়ণতা যে একটা রীতি আমাদের দেশে থাকে, সেই জিনিসটাই তিনি এখানে তুলে ধরেছেন, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে। হ্যাঁ, তোমরা এখনো দেখবে যে যারা এখন এখানে থাকো তারা হয়তো বা গ্রামের বাড়ি বেড়াতে গেলে দেখবে যে সবার কত কি আনন্দ, এবং গ্রামের বাড়িতে গেলে এখানে মানে দাওয়াত, ওখানে দাওয়াত দিচ্ছে, এখানে দাওয়াত দিচ্ছে, মানে সারা দিন মনে হয় যেন দাওয়াত খেয়ে খেয়ে কেটে যায়, হ্যাঁ। তাহলে এত মানে ওখানে গেলে এত অতিথি পরায়ণতা, হ্যাঁ, সেখানকার মানুষের এত স্নেহ, এত ভালোবাসা, হ্যাঁ, সেই জিনিসটা মূলত আমাদের কবি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, যে বিশেষ করে গ্রামের মানুষের যে অতিথি পরায়ণতা রয়েছে সেটা, ঠিক আছে। আচ্ছা, তারপর যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম এবং আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যেই গৃহে বিশ্রাম আহ যেই গৃহে এসেছেন সেই গৃহের গাছ, ফুল, পাখি যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। তাহলে এখানে বলছে যে কবি বলছে যে শুধু উম অতিথিকে আপ্যায়ন করার জন্য শুধু তার গ্রাম, শুধু সেই যিনি মানুষ আছেন তিনি না, মনে হয় যেন তার গ্রামের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রকৃতির প্রত্যেকটা জিনিস সেই অতিথিকে কি আপ্যায়নের জন্য একেবারে উন্মুখ হয়ে আছে, হ্যাঁ। যেমন তিনি বললেন এই গাছের ছায়ায় তাকে কি শুইতে দিবে আঁচল পেতে, তারপরে সে গাছের শাখা দিয়ে তাকে বাতাস করবে, হ্যাঁ, তারপরে চাঁদ মুখে তোর চাঁদের মুখও মাখিয়ে দেবো, চাঁদের চুমু, হ্যাঁ, চাঁদের চুমু মাখিয়ে দিবে, তারপর ফুলের তারার মালা গেঁথে তাকে বুকে জড়িয়ে দিবে, মানে এই যে প্রকৃতির প্রত্যেকটা জিনিসের যে একটা উদাহরণ তিনি দিয়েছেন, কত সুন্দর করে তিনি বলেছেন, হ্যাঁ। তাহলে তার মানে তার কবিতার পড়ে মনে হচ্ছে যে অতিথিকে আপ্যায়নের জন্য প্রকৃতির প্রত্যেকটা জিনিসে যেন কি হয়ে আছে, একেবারে প্রস্তুত হয়ে আছে, হ্যাঁ, এটাই। আচ্ছা, উন্মুখ হয়ে আছেন। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার এবং মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতা, হ্যাঁ। মানে একজন একজন অতিথি আসলে যে তার সাথে কিভাবে সৌজন্যতামূলক আচরণ করতে হবে, হ্যাঁ, তাকে কিভাবে তার জন্য কিভাবে ভালোবাসা, স্নেহ, প্রেম এগুলো উতলাই উঠে বা কিভাবে এগুলো দেখানো যাবে, সেই বিষয়গুলো কি এখানে একদম সুন্দর করে ফুটে উঠেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো তোমরা কবিতাটা, আমার বাড়ি কবিতাটা, জি এটা ম্যাম। হচ্ছে মূলত আমার বাড়ি কবিতাটা হচ্ছে মূলত মানে আমাদের এই যে বাঙালিদের যে অতিথি পরায়ণের একটা একটা সুনাম রয়েছে, সেই জিনিসটা তিনি তুলে ধরেছেন, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে যে মানুষরা রয়েছে, গ্রামের মানুষগুলা, তারা কিন্তু অনেক বেশি কি অতিথি পরায়ণ, হ্যাঁ। একজন অতিথি গেলে তাদের অতিথিকে আপ্যায়নের জন্য তাদের কোনো সীমা থাকে না, হ্যাঁ। মানে কি করবে, একেবারে পুকুরে টাটকা মাছ, হ্যাঁ, সবকিছু, তারপরে গরুর দুধ, হ্যাঁ, মানে এদের কি বলবো, মানে কি দিয়ে যে তারা অতিথিকে আপ্যায়ন করবে তার কোনো ইয়ত্তা নেই। সেটা আমরা নিজেরাই কিন্তু গেলে, আমরা নিজেরাই যখন গ্রামের বাড়ি বেড়াতে যাই তখনই কিন্তু আমরা দেখতে পাই যে আমরা গেলে দাদা দাদি থাকলে দাদা দাদি, চাচা চাচি, এরা সবাই মানে খুব কি হয়ে যায়, খুশি তো হয়, সেই সাথে মানে কি দিয়ে না কি দিয়ে তাদেরকে আপ্যায়ন করবে, কি খাওয়াবে, কি করাবে, তারপরে বিভিন্ন পিঠাপুলির দিনে গেলে সেই পিঠাপুলি বানিয়ে খাওয়ানো, তারপর খেজুরের রস, হ্যাঁ, বিভিন্ন রকমের পিঠা, এইগুলো মানে একেবারে ধুম পড়ে যায় তখন, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু এই কবিতার মধ্যে আমাদের কবি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি সেই তিনি তো এমনিতে পল্লী কবি নামে পরিচিত, কারণ তার কবিতার মধ্যে সবসময় পল্লীর প্রকৃতি এবং পল্লীর মানুষের জীবনযাপন, হ্যাঁ, তাদের সবকিছু কি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠে, ঠিক আছে। আচ্ছা, সেই সাথে তোমরা একটু যে লেখক পরিচিতিটা একটু আছে, এটা একটু ভালো করে মনোযোগ সহকারে সবাই দেখে নেবে। আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি, এভাবে নিজেরা একটু লিখে এটা মনে রাখার চেষ্টা করবে। এভাবে যদি তোমরা একটু লিখে লিখে পড়ো তাহলে কিন্তু পড়াগুলো তো মুখস্থ করার দরকার হয় না, ঠিক আছে। তাহলে কিন্তু এই যে এভাবে যদি তুমি একবার পড়ে ফেললে, পড়ে
তারপর তুমি চিন্তা করলে যে আমি একটু লিখি, না দেখে হয়তো বা একবার দেখে ভালো করে, এরপর তুমি না দেখে লিখলে, তাহলে দেখবে যে এটা মুহূর্তের মধ্যে তোমার মনের মধ্যে কি গেঁথে যাচ্ছে, ঠিক আছে, এবং এটা অনেক দিন পর্যন্ত তোমার কি মনে থাকবে, ঠিক আছে। তো এইভাবে করে একটু তোমরা করার চেষ্টা করবে। ওনার জন্মটা কত সালে, তারপর জন্মস্থানটা কোথায়, হ্যাঁ, তারপর উনি কি কি কাব্য লিখেছেন, কি কি গ্রন্থ লিখেছেন এগুলা, তারপর ওনার আহ মৃত্যু, হ্যাঁ, তারপরে হয়তো বা ওনার অনেক সময় পেশাও দেয়া থাকে অনেক লেখকের, সে পেশা, তারপরে তাদের তিনি যে সাহিত্যকর্মের জন্য যে পুরস্কারগুলো পেয়ে থাকেন সেই পুরস্কারগুলো অনেক সময় থাকে, ঠিক আছে। তো এগুলো একটু তোমরা কি করবে, এগুলো একটু এভাবে করে লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু আমাদের বইয়ের মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখবো। দেখো, প্রথমটা হচ্ছে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিড়া খেতে দিবেন বলেছেন। কোন ধানের চিড়া বলতো? শালিধানের চিড়া, হ্যাঁ। থামিও থব রথ দ্বারা কি বোঝানো হয়েছে? যাত্রা বিরতি, রথ দেখা, রথ চালনা, না গন্তব্যে পৌঁছানো? এটা হচ্ছে গন্তব্যে পৌঁছানো, ঠিক আছে, মানে ওখানে গেলেই তোমার কি হবে, যাত্রাটা শেষ হবে, মানে তুমি তোমার বন্ধুর বাড়ি চলে এসেছো। হম। কবিতা অংশটির পরে 3 এবং ম্যাম 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম পোড়াতে সুখ, পাখা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। তাহলে এটা আরেকটা অনেক সুন্দর কবিতা, ছেলে বিশেষ করে ছোট বাচ্চাদের। উদ্ধৃতিটি প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণ বা চরণ সমূহের মিল রয়েছে? এখানে কিন্তু তিনোটাই হবে। হ্যাঁ, এখানে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, মামার বাড়ি গেছে, হ্যাঁ, তাইলে এখানে আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেবো পীরে, গাছের শাখা দুলিয়ে করবো আতাস, ঠিক আছে, ঝড়ের দিনে মামার দেশে আম পোড়াতে সুখ, তারার ফুলের মালা গাঁথি জড়িয়ে দেবো বুকে। তিনটাই হবে, ঠিক আছে। আচ্ছা, উদ্ধৃতির তৃতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায়? তৃতীয় স্তবকটা হচ্ছে ঝড়ের দিনে মামার দেশে আম পোড়াতে সুখ, পাকা জামে শাখায় ওঠে রঙিন করি মুখ। তাহলে এখানে কি প্রকৃতি, প্রকৃতির বর্ণনা দেওয়া হচ্ছে না দ্বিতীয়টাতে, হ্যাঁ, ঝড়ের দিনে মামার দেশে আম পোড়াতে সুখ, হ্যাঁ, তাহলে এখানে প্রকৃতিতে কোনটাতে মিল রয়েছে? প্রকৃতিতে। আচ্ছা, তারপরে এবার আমরা একটু দেখো, আমরা একটু সৃজনশীল প্রশ্নটা একটু দেখি। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর দেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে বায়ের ভাইয়ের স্নেহের ছায়ায়, ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই মোর সাথে, মোর ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি, গেহখানি মানে হচ্ছে গৃহ, ঘরের কথা বলা হয়েছে, রহিয়াছে বুড়ি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। হ্যাঁ, মানে এখানে একটা কি সুন্দর একটা ঘরের একটা কি দিয়েছে, মানে ওকে বলতেছে যে তুমি কি আমার সাথে আমার গ্রামের বাড়ি যাবে, হ্যাঁ, আমার ছোট্ট গ্রামে, সেখানে কি ছায়া, লতা পাতায় ঘেরা, ছায়ায় ঘেরা একটা সুন্দর পরিবেশ আছে, হ্যাঁ, তারপর মায়া মমতায় জড়াজড়ি করে, যেরকম লতা পাতা যেরকম মায়া মমতায় জড়াজড়ি করে, সেরকম আমার ঘরেও কিন্তু আমার কি মা বোন ভাইরাও এরকম মায়া মমতা স্নেহ ভালোবাসায় কি পরিপূর্ণ, ঠিক আছে। তাহলে আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির জলে কি হাসে? কাজলা দিঘির জলে কি হাসে? হাঁস, হাঁস না, কি ভাসে? হাঁসগুলি বাসে। হাঁসগুলি যায় ভাসি। তারপর আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? কি জন্য জানিয়েছেন বন্ধুকে?
তার গ্রামের বাড়িটি দেখার জন্য তার গ্রামে যে ছায়া সুনিবিড়, হ্যাঁ সেখানে কি আছে, ছায়া সুশীতল গাছ, হ্যাঁ গাছপালা, সেখানে তাকে কি করবে, আঁচল পেতে শুতে দেবে। হ্যাঁ, তারপর সেই গাছের শাখায় কি করবে, সেই গাছের শাখা দিয়ে তাকে দুলে দুলে বাতাস বাতাস করবে। তারপর তাকে বিভিন্ন ধানের শালি ধানের চিরা খাওয়াবে, বিন্নি ধানের খই খাওয়াবে, তারপর গামছা বাঁধা দই ইত্যাদি খাওয়াবে। হ্যাঁ, তো এগুলোর জন্য তাকে কি বলেছে আমাদের কবির যেই বন্ধু তাকে আমন্ত্রণ জানিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতায় কোন অংশের মিল আছে? উদ্দীপকের প্রথম চরণের সাথে তুমি যাবে ভাই যাবে মোর সাথে, ম্যাম সেটা এখানে বলেছে। আর এখানে আমাদের লেখক বলেছে আমার বাড়ি যাইও মোর বসতে দেবো পিঠি। তাহলে এখানে কাউকে আমন্ত্রণ জানানোর দিক থেকে এই দুইটা লাইনের মধ্যে কি প্রথম লাইনের মধ্যে একটা মিল রয়েছে। ওখানে আমাদের কবি তার বন্ধুকে কি করেছে, আমন্ত্রণ জানিয়েছে। এখানেও একজন তার বন্ধু বা ভাই যাই হোক তাকেও কি করেছে, ছোট গ্রামে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তাহলে এই দিক থেকে কি বলে, মানে তাদেরকে গ্রামে আহ্বান জানানো বা গ্রামে আমন্ত্রণ জানানোর বা নিমন্ত্রণ দেওয়ার যে একটা ব্যাপার রয়েছে, সেদিক থেকে কি এই কবিতার প্রথম চরণটা মিল আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর একটু আমাদের কবিতায় কবি তার প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে জানিয়ে সেখানে কি কি ভাবে আপ্যায়ন করবে সেটা তাকে সেভাবে একটু লিখবে। তারপর এখানে আমাদের উদ্দীপকের মধ্যে বলেছে সেখানে কি তার ছোট গাঁটা কি ছায়ায় ঘেরা, লতা পাতায় ঘেরা, বনে হ্যাঁ লতা পাতায় ঘেরা সুন্দর একটা মমতা, মায়া মমতায় মনে হয় যেন একেবারে পরিপূর্ণ। ঠিক আছে, তারপর তার যেই ঘরটা রয়েছে সেই ঘরটাও কি একেবারে স্নেহ মায়া মমতায় ভরপুর। সেখানে মা আছে, হ্যাঁ তার মায়ের বুকেতে, তারপরে বোনের সাউন্ড শোনা যাচ্ছে না? ম্যাডাম আপনার কথাগুলো বাজি বাজি আসতেছে। তোমরা কি বুঝতে পারছো আমাকে, আমার কথাগুলো বুঝতে পারছো? ম্যাডাম বাজি জি বাজি তোমাদের ম্যাম, কোনো কথাই শুনতে পাচ্ছি না আমি। ম্যাম সমস্যা হয়েছে এখানে। ম্যাম আমাদের শর্ট সিলেবাস কবে দিবেন? রেশমি বল না। ম্যাম আমি তোমাদের কথা শুনতেছে না শুনতে আমাদের পাচ্ছি কথা, না কি কিন্তু, বলবো? কেন বুঝতেছি না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা তো মোটামুটি আমাদের কবিতার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আমি আজকে তোমাদের যে কবিতাটা পড়ালাম আমার বাড়ি, এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টও এসেছে এবং তোমাদের এই বার্ষিক পরীক্ষায়ও থাকবে। তো তো তোমরা সবাই একটু ভালো করে, হ্যালো, জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা তাহলে তারপর লাস্টে যেটা উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ম্যাম ভাবার্থ আমাদের কি শর্ট এক? সিলেবাস কবে দিবে? দুইটার ভাবার্থ আসলে এক নয়, কারণ এখানে শুধু আমাদের উদ্দীপকে শুধু কি মানে তার গ্রামের একটা সুন্দর ছোট্ট বর্ণনা দিয়েছে। হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা মোটামুটি রেডি হয়ে গেছে। সামনে ক্লাসে যখন আসবে তোমরা তখন তোমাদের দিয়ে দেওয়া হবে। এছাড়া তোমরা ফেসবুকেও পাবে। ঠিক আছে, স্কুলে ফেসবুকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা সেই জি শর্ট ম্যাম। সিলেবাস অনুযায়ী ভালো করে পড়াশোনা করতে থাকবে আর আমাদের ক্লাসগুলো ফলো করবে, কারণ আমরা ওই সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাসগুলো পড়াবো। ঠিক আছে, তো সবাই ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।
নিরাপদে থাকো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।